আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ভিডিও গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের রসায়ন অংশের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। জ্যামিতিক সমনতার প্রদর্শন করতে পারে কোনটি? এখানে যে অপশনগুলো আছে সেগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা একটা নিয়ম মনে রাখার চেষ্টা করব যে যেখানে দ্বিবন্ধন আছে, এই যে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনের জায়গায় টু থাকা যাবে না। যদি টু থাকে তাহলে সেটি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। তাহলে আমরা এই অপশনটা দেখি, এখানে টু আছে সুতরাং এটা হবে না। এই জায়গাতেও কি আছে, টু আছে, এটাও হবে না। এইখানেও টু আছে সুতরাং এটাও হবে না। সুতরাং অ্যান্সার আসবে হলো বি। কোনটি আইসো ইলেকট্রনিক সেট? আইসো ইলেকট্রনিক মানে যে সকলে এই আয়ন এর মধ্যে সমান পরিমাণ ইলেকট্রন আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে এই জায়গায় ইলেকট্রন সংখ্যা কত? 10টি। এখানে কয়টি? 10টি। এখানে কয়টি? 10টি। এখানে কয়টি? 10টি। সুতরাং যে সকল আয়নের মধ্যে সমান পরিমাণ ইলেকট্রন আছে সেগুলোকে বলবো আইসো ইলেকট্রনিক। অ্যান্সার হবে হলো এ। আয়রন এর সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া করে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন তৈরি করা হয়েছে এবং সমীকরণের তাপমাত্রা দেওয়া আছে এই জায়গাতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে T1 এই ইকুয়াল টু 27 যোগ 273, তার মানে হলো 300 কেলভিন। এই জায়গায় চাপ দেওয়া আছে P1 এর মানটি দেওয়া আছে হলো 1 অ্যাটম, এইটা দেওয়া আছে। আর এই জায়গায় আয়তন V1 ইকুয়াল টু দেওয়া আছে 200 কেলভিন। এখন আমাদের এই জায়গাতে যেটি বের করতে হবে সেটি হচ্ছে যে বলেছে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে। আমরা একটা সূত্র জানি, সেটা হলো কি P1 V1 ডিভাইডেড বাই কি T1 ইকুয়াল টু P2 তারপরে কি V2 ডিভাইডেড বাই T2। V2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এই জায়গাতে P1 V1 T2, আর এটাকে আরেকভাবে যদি গুণ করে দিই তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি P2 আর হলো T1। এখন যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বসিয়ে দিব। তার মানে P1 দেওয়া আছে কত? 1 অ্যাটম। V1 দেওয়া আছে 200। T2 এই মানটা দেওয়া আছে, এইটার ক্ষেত্রে আমরা একটু T2 এটার ক্ষেত্রে আমরা ধরে নিব T2 ইকুয়াল টু 273 কেলভিন। আর P2 এই জায়গাতে আমরা যদি প্রমাণ অবস্থায় নিই তার মানে কি এইটা হলো এসটিপির জন্য, অর্থাৎ প্রমাণ অবস্থার জন্য এই মানগুলো। P2 এইটার ক্ষেত্রে আমরা ধরবো 1 অ্যাটম। এখন V2 যেটা বের হবে, এখন T2 273, P2'র মানটা কত? P2'র মানটা আমরা জানি 1, আর এটা হলো এসটিপি যেহেতু T1 এর মানটা আমাদের 300। আমরা যদি মানগুলো এখানে বসিয়ে দিই, এইটা আর এটা হলো কেটে দিলাম, এটা কেটে দিলাম, আর এইখানে আমাদের উপরে থাকলো এই জায়গাতে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 546, আর নিচে হলো 3। এটা দিয়ে যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসে 100, এটা হলো 82, এটা লিটার 182। অর্থাৎ এই জায়গাতে আমাদের V2 ইকুয়াল টু 182 লিটার। এটা কিসে বের হলো? এসটিপিতে। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে বলা হয়েছে যে এই 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন। তার মানে কি এইখানে আমার এসটিপির জন্য 1 মোল, তাহলে 1 মোল ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 22.4 লিটার। আর এখান থেকে আমাদের আয়রন, তার মানে এটা হলো 1 মোল, 1 মোল আয়রন ইকুয়াল টু কত? এটা হলো 56। তাহলে এসটিপি এই অনুসারে আমরা লিখতে পারি 22.4। এই 22.4 লিটার থেকে আমরা আয়রন কতটুকু পাবো? আয়রন পাবো হলো 56 গ্রাম। তাহলে একের জন্য কত আর 182-র জন্য আমাদের কত আসবে? তাহলে আমাদের উপরে হবে কি 56 আর নিচে 22.4 লিটার গুণিতক এটা হলো 182। এখন এই পয়েন্টটাকে আমরা যদি উঠিয়ে দিই তাহলে এই জায়গায় আমাদের কত আসে? এই জায়গায় আসে 10। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব যে এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আমাদের আসে এটা হলো 4। আচ্ছা, এবার 4 দিয়ে আমরা এটা এই 5টাকে যদি আমরা এইটা কেটে দিই তাহলে উপরে থাকলো, আচ্ছা এখানে থাকলো 2, তাহলে এইটা আসলো, আর এটা দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে আমাদের হলো 91। তাহলে উপরে থাকলো 91 গুণিতক 5, তার মানে হবে হলো 455 গ্রাম। অ্যান্সার হবে 455 গ্রাম। হুন্ডের নীতি
অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? হুন্ডের নীতিতে বলা হয়েছে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রথমে কি অযুগ্মভাবে যাবে, তারপর যুগ্মভাবে যাবে। সুতরাং অ্যান্সার হবে কি ডি। পানিতে দ্রবীভূত এই অক্সিজেনের ডিওর পরিমাণ কমে গেলে নিচের কোনটা হবে? ডিজলভ অক্সিজেন। এই ডিজলভ অক্সিজেনের সাথে এই তাপমাত্রার সম্পর্কটা হলো কি ব্যস্তানুপাতিক। এখন যদি এই ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে পানির দূষণ মাত্রা ক্রমাগত কি বেড়ে যাবে, পানির দূষণ মাত্রা ক্রমাগত বেড়ে যাবে। কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি, যাদের ইলেকট্রনের আধিক্য আছে। তো ইলেকট্রনের আধিক্য আছে এইটাতে, অ্যামোনিয়াতে। তো আমরা মনে রাখবো যে নিউক্লিওফাইলকে আবার বলা হয় যে লুইস ক্ষারক। এদের ইলেকট্রনের ঘনত্ব থাকবে, এখানে এন এর সাথে কি লন পেয়ার একটা ইলেকট্রন আছে। তো আমরা মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করি, এটা হলো কি নক্স। অর্থাৎ যে সকল যৌগগুলোতে নাইট্রোজেন আছে, যে সকল যৌগগুলোতে অক্সিজেন আছে, তারপরে হ্যালোজেন আছে, তবে একটু মনে রাখতে হবে যে আমাদের এই সালফার ট্রাইঅক্সাইড এইটা কিন্তু আবার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.01 মোলারিটি ঘনমাত্রার জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজনের পরিমাণ দেওয়া আছে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এইটা সমান আমরা জানি আলফা সি। আলফার পরিমাণটা দেওয়া আছে, তাহলে এটা হলো 4.2। এইটা 4.2 দেওয়া আছে, যেহেতু পার্সেন্টেজ আকারে দেওয়া আছে 4.2 পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, সুতরাং আমরা 100 দ্বারা ভাগ করে দিলাম। সি ঘনমাত্রা দেওয়া আছে 0.01। আচ্ছা, এইবার আমরা খেয়াল করার চেষ্টা করব যে এই পয়েন্টটাকে আমরা তুলে দিই। যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে এখানে কত আসে? এখানে আসে হলো 10। এই পয়েন্টটাকেও আমরা তুলে দিলাম, তুলে দিলে এখানে আসে আমাদের আরও কত? এটা হলো 100। তাহলে উপরে হলো কি 42 আর নিচে এইটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব যে আমাদের নিচে আসলো হলো 10 আর এখানে কয়টা আছে? 0 এখানে আছে হলো 5টা, তাহলে আমি 5 দিয়ে দিলাম। এখন আমি এভাবে লিখতে পারি 42 গুণিতক 10 ইনভার্স কত? 5। এখন এই জায়গায় পয়েন্টটাকে আমরা যদি এভাবে দিই 4.2 গুণিতক 10 ইনভার্স 4, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হলো বি। একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে এটা হলো বর্ণহীন, এটা বর্ণহীন করে এবং ওজোনাইসিস প্রক্রিয়ায় প্রোপানেল তৈরি করে আর তৈরি করে হলো মিথানেল তৈরি করে। এইটা তো আছে, তাহলে তৈরি করে হলো প্রোপানেল আর তৈরি করে হলো মিথানেল। এখন প্রোপানেল আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, আর হাইড্রোজেন না থাকলে সেটা তৈরি হবে কি? কিটোন। তাহলে এখানে বলছে প্রোপানেল এবং কার্বন সংখ্যা আমরা কাউন্ট করব। এখানে কয়টা কার্বন আছে? 1 2 3, তার মানে এইটা হলো প্রোপানেল তৈরি হবে। আর এই পাশে যেটা আছে কার্বনের জন্য তৈরি হবে কি? মিথানেল। অ্যান্সার হবে কি? এ। 9 নম্বর প্রশ্নটি আমরা লক্ষ্য করব। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এরকম ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এবং বলছে যে পর্যায় সারণীতে তার অবস্থান, পর্যায়ের অবস্থানের জন্য আমার সর্বশেষ অঙ্কটা খেয়াল করতে হবে। তার মানে কি কত? এটা আছে হলো কি 6। এখন গ্রুপটা কত হতে পারে? গ্রুপটার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে কোন অরবিটালে আছে, সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটাল আছে। আমাদের এফ এই জায়গাতে কি আছে? এফ, এবং সেটা হলো কি 3। সুতরাং ষষ্ঠ পর্যায়ের তৃতীয় গ্রুপে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয় কোনটা? অবশ্যই কি সোডিয়াম ক্লোরাইড, সেটা কিউরিং হিসেবে ব্যবহার করা হয়। কিউরিং করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আইইউপিএক পদ্ধতিতে নাম একটি যৌগ তো আছে, তার নাম বলতে হবে। আমরা এটাকে যদি এইভাবে লিখে নিই, তার মানে এই অবস্থায় CH3, এরপরে আছে CH2, এরপরে আছে CH3, এরপরে আছে OH, এরপরে আছে CH2, আর পরে আছে CH3। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে যে দিক থেকে এই অ্যালকোহলের কার্যকরী মূলক আছে সেদিক থেকে আমরা কাউন্ট করতে, মানে 1, তারপরে কি 2, তারপরে 3, তারপরে 4, 5 আর এটা হলো কি 6। এখন এই 3 নাম্বার আর 5 নাম্বার পজিশনে আছে মিথাইল মূলক, তাহলে ডাইমিথাইল। আর কার্বন সংখ্যা কয়টা আছে? 6টা, তার মানে হেক্সানল। এবং পজিশন 3 নাম্বার পজিশনে আছে অ্যালকোহলিক মূলক। সুতরাং অ্যান্সার হবে 3,5 ডাইমিথাইল হেক্সানল 3। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে আয়রনের লবণের মধ্যে প্রথমে এইটা এত ঘনমাত্রার এত দ্রবণের সঙ্গে আরেকটা ঘনমাত্রার এবং পরিমাণের সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা
করলে এই ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল কেমন হবে। তো এই জায়গাতে আয়রনের অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের অর্ধক্ষেপ পড়বে। অর্ধক্ষেপের জন্য আমরা জানি এইটার ক্ষেত্রে হবে কে আইপির মান, কে আইপির মান কে এসপির মানের চাইতে কি হবে বড় হবে এবং এখানে অর্ধক্ষেপ পড়বে, সুতরাং আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল অপেক্ষা কি হবে বেশি হবে। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, বলা হয়েছে যে যৌগটির বন্ধন কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। এটার ক্ষেত্রে আমরা জানি এটা হলো কত 104.5। এইটার ক্ষেত্রেও আমরা জানি এটার মধ্যে sp2 সংকরণ হয় এবং এটা হলো কি 120 ডিগ্রি। আর এইটার ক্ষেত্রেও আমাদের sp2 সংকরণ হয় এবং এটার ক্ষেত্রে 120, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের 92.2। সুতরাং এইটার বন্ধন কোণ সবচেয়ে কম, এটার বন্ধন কোণ সবচেয়ে কম, সি নাম্বার অপশন। হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী, এই বর্ণালীর লাইমেন সিরিজ রেখার সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর, এই শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরণ শক্তির তরঙ্গ সংখ্যা কত। তার মানে কি 1/λ ইকুয়াল টু আমাদের রিডবার্গ ধ্রুবকের মান যেটা দেওয়া আছে 0. এটা হলো কি 97 গুণিতক 10⁶। আর এটার ক্ষেত্রে যেহেতু লাইম্যান সিরিজ থেকে কত নম্বরে পড়েছে, চতুর্থ শক্তি স্তরে পড়েছে, সুতরাং এটার ক্ষেত্রে n1 স্কয়ার মাইনাস কি 1 n2 তারপর হলো স্কয়ার। এখন n1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 1, আর n2 যেহেতু লাইম্যান সিরিজ, আর n2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো 4 চতুর্থ। তাহলে এইটার ক্ষেত্রে 10 গুণিতক 9 এটা হলো 7 10⁶ কত 6, এই জায়গায় বসাই দিলাম আমরা 1। n এর মান যদি 1 স্কয়ার করি তাহলে 1ই হয়, আর এইখানে আমাদের যেটা হবে সেটা হলো কি 1। আর এটার ক্ষেত্রে যদি আমি 4 বসিয়ে দিই তার মানে কি 16। এখন যেটা হবে 10.97 গুণিতক 10⁶ কত 6, আর এই জায়গায় হলো কি এটা হলো 16। তার আমি যদি এখানে 16 মাইনাস কত 1 তার মানে 15, তার মানে 10। এটা হলো 97 গুণিতক 10⁶, এই জায়গাতে আসছে হলো কত 15, আর এখানে হলো আসলো 16। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আসলে ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলো করা একটু কঠিন হয়ে যায়, তারপরও আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই অঙ্কগুলো পারা আমাদের জন্য সহজ হবে। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি 97 গুণিতক 10⁶ কত 6, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.93 এটার কাছাকাছি হয়। তাহলে এটা দিয়ে যদি 1 দিয়ে যদি এটাকে এই গুণ করা হয় তাহলে আমাদের এরকম কাছাকাছি একটা মান আসবে, সুতরাং অ্যান্সার এইটার ক্ষেত্রে হবে হলো সি। একটি নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ে টাইট্রেশনের সমাপ্তবিন্দুতে 3 মিলিলিটার এবং 0.01 মোলারিটির সিলভার আয়নের প্রয়োজন হয়। নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটি হচ্ছে কি, এটা হলো V1S1 ইকুয়াল টু V2S2। এখন আমাদের বের করতে হবে S1, তাহলে আমি এইভাবে লিখতে পারি এটা হলো V2S2 আর এইখানে হলো V1। এই জায়গাতে আমাদের S2 এবং V2, এখন V2 তো আছে কত 3, আর S2 এর পরিমাণ তো আছে 0.01 এরকম দেওয়া আছে, এবং V1 এটা যেটা দেওয়া আছে সেটা হলো কি লিটারে, লিটারটাকে আমরা কিসে কনভার্ট করে নিলাম, এই ক্ষেত্রে আমরা মিলিলিটারে যদি মানে মিলিলিটারে যদি কনভার্ট করে নিই তাহলে আমাদের এখানে আসছে কত 1000। আচ্ছা, এবার আমরা এইভাবে পয়েন্টের গুণ ভাগগুলো করতে পারি, সেটা এইভাবে তুলে দিলাম, তার মানে কত এইভাবে এইটা লিখতে পারি। এখন উপরে কত আছে এটা হলো 3, আর নিচে 10 ইনভার্স কত 5, আমাদের বের হলো 3 গুণিতক 10⁵। আমরা ppm ইকুয়াল টু জানি যে ms গুণিতক 10⁵ কত, এটা হলো 3। এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে ক্লোরিনের ভরটা হলো কি 36 ধরলাম, গুণিতক এইটার ক্ষেত্রে 3 গুণিতক 10⁵ কত এইটা, আর এখানে কত আছে আমাদের হলো 3। তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা যদি ক্যালকুলেশন করে 108 গুণিতক 10⁻, এই জায়গাতে আমরা পাচ্ছি হলো কত 2। এখন যদি আমি পয়েন্টের পরে এই ঘরটা সামনে নিয়ে আসি তাহলে 1.08 এরকম কাছাকাছি যে মানটা, তাহলে দেখি আমাদের কোনটা কাছাকাছি 1.08, তার মানে কত 1.06, তার মানে অ্যান্সার হবে কি এটা হলো এ।
এইখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, এটা খুবই সুন্দর একটি প্রশ্ন। তাহলে এই জায়গাতে একটা বিক্রিয়া দেওয়া আছে, সাম্য ধ্রুবকের মান দেওয়া আছে এবং নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ দেওয়া আছে এবং নাইট্রোজেন ডাই এর আংশিক চাপটা বের করতে বলছে। তার মানে আমাদের কেপি এইটা সমান আমরা জানি যে এটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ, তার উপর হলো স্কয়ার, আর এইটার ক্ষেত্রে ডাইনাইট্রোজেন এটা হলো কি টেট্রাঅক্সাইড। এখন আমাদের বের করতে বলেছে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ, তার মানে এইটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, একবারে লিখে নিলাম আমরা। এইটার ক্ষেত্রে রুট ওভার এটা হলো কেপি গুণিতক পি, এটা হলো নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এখন এই জায়গাতে আমাদের কেপির মান দেওয়া আছে 0.008, আর এইটার ক্ষেত্রে আমরা আমাদের আংশিক চাপ দেওয়া আছে, নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ দেওয়া আছে 0.8। তাহলে যদি আমরা এইভাবে দেখি ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে আমরা পয়েন্টের গুণ ভাগগুলো এইভাবে করার চেষ্টা করব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এইটার জন্য আমি এটা তুলে দিলাম। এটা তুলে দিলে আমাদের হয় কি 1, তারপরে কি 0 0 0, এটাও আমরা তুলে দিলাম। তাহলে আমি এইভাবে লিখতে পারি, এটা হলো কি 0। এইবার তাহলে আমাদের উপরে আছে কি, এটা হলো 64, আর নিচে যেটা ছিল সেটা হলো 10 ইনভার্স, এইখানে আমাদের এটা হলো 4। এখন যদি আমরা রুট করি তার মানে কত আসছে, এই জায়গাতে আসছে 8 গুণিতক 10 ইনভার্স 2 অ্যাটম। সুতরাং অ্যান্সার আসবে হলো কি বি। এবার আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করব। এখানে বলা হয়েছে যে ACl5 এর জ্যামিতিক আকৃতি কোনটি এবং এ এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 15। তার মানে এটা হলো আমাদের ফসফরাস, এটা হলো পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটার জন্য আমরা যদি লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধন এটা আমরা যদি কাউন্ট করি তাহলে এরকম হয়, এই জায়গাতে ক্লোরিন, এই পাশেও ক্লোরিন আছে, এই পাশেও আছে কি ক্লোরিন, আর উপরে আরেকটি ক্লোরিন, আর এই পাশে আরেকটি ক্লোরিন। সুতরাং এই জায়গায় আমরা যদি এইভাবে এদেরকে দেখি তাহলে এর আকৃতিটা আসবে হলো কি যে ত্রিকোণীয় দ্বিপিরামিড। অ্যান্সার হবে হলো সি। আর এই জায়গায় আমাদের লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধন, লন পেয়ার ইলেকট্রন 0, সিগমা বন্ধনটা হলো এইখানে হলো কয়টা, 5টা সিগমা বন্ধন আছে। তার মানে কি এই জায়গায় আমাদের আসলো যোগফল আসলো 5। যদি 5 হয় তার মানে কি sp3, এটা হলো ডি। এবং তার আকৃতি যেহেতু কেন্দ্রীয় মূলে লন পেয়ার ইলেকট্রন নাই, সুতরাং ত্রিকোণীয় দ্বিপিরামিড হবে। স্থির তাপমাত্রায় এটা হলো 30 সেন্টিমিটার মার্কারি চাপে 20 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস, এটা হলো আয়তন। একটা হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে নাইট্রোজেন গ্যাস, তার চাপ দেওয়া আছে এবং তার আয়তন দেওয়া আছে, এবং একটা বরফ শূন্য পাত্রে রেখে রাখা হলে তাহলে মোট চাপটা কত হবে। আমরা জানি পি ইকুয়াল টু, এটার ক্ষেত্রে কি P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভি। ভি হলো যে শূন্য পাত্রে, বড় হাতের ভি, শূন্য পাত্রে যেটা রাখা হয়েছে সেটা। এখন P1 ইকুয়াল টু দেওয়া আছে 30, আর V1 দেওয়া আছে 200, আবার P2 দেওয়া আছে 40, আর V2 দেওয়া আছে হলো 300, আর নিচে যেটা হবে আয়তন সেটা দেওয়া আছে হলো 400। যদি আমরা উপরেরটা ক্যালকুলেশন করি তাহলে এরকম আমাদের মান আসে, সেটা হচ্ছে উপরে আসলো 6000, উপরে 6000, আর আসলো 12000, আর নিচে এটা হলো 400। তাহলে 18, তারপরে শূন্য কয়টা আছে আমাদের, এইটার ক্ষেত্রে আমাদের শূন্য আছে হলো 18000। আচ্ছা, আর নিচে হলো 400। তাহলে এইটা আর এটা কেটে দিলাম, আর 4 দিয়ে যদি এইটা কাটি তাহলে আমাদের এখানে আসে 45। এটার অ্যান্সার আসবে 45। আরেকটি প্রশ্ন দেব, কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। হ্যালোফর্ম বিক্রিয়া তারাই প্রদর্শন করে যাদের মধ্যে মিথাইল কার্বনিল মূলক আছে এবং যাদেরকে জারিত করলে আমরা মিথাইল কার্বনিল মূলক পাবো। সুতরাং অ্যান্সার আসবে হলো ডি নাম্বার। একটি কপার সালফেট দ্রবণের প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত 1.25 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলো পরমাণু জমা হবে। আসলে এই অঙ্কটি ক্যালকুলেটর ছাড়া করা একটু দুরূহ, তারপরও আমরা একটু দেখব। আইটি এটা এরকম একটা আমরা মান জানি, তারপরে হলো কি ইএফ ইকুয়াল টু এক্স। এক্স হলো কি এই পরমাণুর কতগুলো কপার পরমাণু জমা হবে বা কোনো একটা পরমাণু জমা হবে তার পরিমাণ, এ হলো কি এন এ সমান অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু এইটার ক্ষেত্রে আই টি, তারপরে হলো ই এফ, আর এইখানে যেটা আছে সেটা হলো কি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আই ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে কি
1.25, যেটা হলো এইটা কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এটা এখানে সময় বলা হয়েছে 3600 সেকেন্ড। আর ই এই জায়গাতে কপারের কি পরিমাণ যোজনী সেটা, এটা হলো 2, আর এখানে হলো 96,500 আর এখানে আছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আচ্ছা, আমরা এগুলো যদি একটু ক্যালকুলেশন করি, তার মানে এইটা আর এইটা হলো কেটে গেল, আর এটাকে যদি আমরা তুলে দিই, তার মানে এখানে কত আসছে, এটা আসছে 100। এই ক্যালকুলেশনগুলো করার জন্য আমাদের এইটা একটু খেয়াল করার চেষ্টা করব, আমরা এভাবে করার চেষ্টা করব। এটা হলো কত, এটা 25 দিয়ে কাটলে 5, আর এটা কত, এটা হলো 4, আর এটা দিয়ে যদি এটা কেটে দিই, তার মানে এখানে আসলো আমার হলো 18, আর 5 দিয়ে যদি এইটাকে কেটে দিই, তাহলে আমাদের এখানে আসলো 100, এইটার ক্ষেত্রে 93। এখন যেটা হয় সেটা হচ্ছে কি, উপরে এখন কতগুলো আছে, উপরে যে মানগুলো আছে সেইটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এইটার ক্ষেত্রে এইগুলো যদি আমরা এই উপরে যেগুলো আছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি, তার মানে এখানে আছে 18, আর আছে অ্যাভোগাড্রোর সংখ্যা এইটা, আমরা এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা বসিয়ে দিলাম, তারপরে কি 10⁻23, আর নিচে আসলো কত, 193, আর ছিল এইখানে 4। তাহলে 193কে যদি 4 দ্বারা আমরা গুণ করি, তার মানে 772 গুণিতক 4, 772। এখন এই দুইটাও আমরা গুণ করে নিব, এই দুইটাও যদি গুণ করে নিই, এই দুটো গুণ করে, আর আমি পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটাকে এটাকে রেখে দিব। তাহলে পাওয়ারটাকে যদি রেখে দিই, তাহলে আমরা একটু খেয়াল করব, তাহলে আমাদের এরকমভাবে আসে যে এইরকম একটা, এগুলো যদি আমরা গুণ করি, তাহলে এই অঙ্কটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা অনেক একটু দুরূহ ব্যাপার। তারপরে যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে কিন্তু এটা করতে পারবো। আচ্ছা, এরকম আছে। আর আমাদের এই 22-এর যে মানে যে 23 মানটা ছিল, জাস্ট আমরা এটাকে এইভাবে এই জায়গায় শূন্যগুলোকে একটা দিয়ে দিলাম, তার মানে কি 10⁻20, এইটার ক্ষেত্রে এই যেটা হয় সেটা 21 ধরে নিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব যে এরকম একটা কাছাকাছি মান আসবে, সুতরাং অ্যান্সার হবে হলো কি এ। এইখানে বলা হয়েছে যে সম আয়নের 0.1 মোলারিটির অ্যাসিটিক অ্যাসিড এবং 0.1 মোলারিটির সোডিয়াম অ্যাসিডের মেশালে মিশ্রণের পিএইচটা কত হবে। এখন কে এইটার ক্ষেত্রে দেওয়া আছে যে এইটার ক্ষেত্রে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানটা দেওয়া আছে, এটা 1 গুণিতক এরকম একটা মান দেওয়া আছে। এখন আমরা জানি পিএইচ ইকুয়াল টু, এটা হলো পিকেএ প্লাস লগ, উপরে হলো লবণের ঘনমাত্রা আর নিচে হলো এইটার ক্ষেত্রে আমাদের অম্লের ঘনমাত্রা। যেহেতু এইটার ক্ষেত্রে দুইটার ঘনমাত্রা সেম, সুতরাং 1, এই জায়গাতেও যদি আমি মান বসাই দিই 0.1, এখানেও যদি মান বসাই দিই 0.1, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তার মানে কি log 1 ইকুয়াল টু 0। আমরা এইটুকু নিয়ে কাজ করব। তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ, এটার ক্ষেত্রে হলো কি কে, এটা হলো এ। আমরা যদি মাইনাস লগ কে এর মান বসাই দিই, তার মানে কি 1 গুণিতক 10 ইনভার্স কত 5। এখন এইটা লগের নিয়ম অনুসারে এটা যদি সামনে চলে আসে, তার মানে মাইনাস ইন্টু কি -5, আর লগ এই জায়গায় কত আছে, log 10 ইকুয়াল টু, আমরা জানি হলো কি এটা হলো 1, তার মানে আসছে অ্যান্সার হলো 5, এখানে হবে বি। কোনটা সম্ভব না, তাহলে আমরা জানি, দেখি এই জায়গায় একটা মান বসে দিই, n ইকুয়াল টু কত 3, n ইকুয়াল যদি 3 হয়, তার মানে বোঝাচ্ছে কি l এর মান কি হবে 0, 1, তারপর কি 2, তার মানে কি 3s সম্ভব, 3p সম্ভব, 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব না। সুতরাং এটা হলো অ্যান্সার হবে। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব। এখানে একটা কোষ বিভব দেওয়া আছে এবং কোষ বিভবের মানও দেওয়া আছে, নিকেল আর হলো কি সিলভার। তো এইগুলো আমরা জানি যে E0 সেলের মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি মনে রাখার জন্য সহজ, বড় মান থেকে আমরা এই ছোট মানটা বিয়োগ করে দিব, তাহলে যদি বিয়োগ করে দিই, বড় মানটা কত আমার 0.80, আর এটার ক্ষেত্রে ছোট মানটা কত মাইনাস, তারপরে হলো কি 0.25। তাহলে যদি আমরা যোগ করে দিই, তাহলে এই জায়গায় আমাদের 0.8 আর হলো কি পয়েন্ট, এই জায়গাতে আমার আছে 25। তাহলে এইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের আসে কত, যে যেগুলো, তাহলে যদি যোগ করে দিই, তার মানে কি এইখানে 10 এখানে 5 আসবে, তার মানে 5, 6 আছে কিন্তু খেয়াল করতে হবে। তাহলে অ্যান্সার আসবে হলো কি, এটা হলো বি নাম্বার। আচ্ছা, কোন আয়নটির আকার সবচেয়ে ছোট। এখানে 25 নম্বরের প্রশ্নে একটি কথা বলা হয়েছে যে কোন আয়নটির আকার সবচেয়ে ছোট।
আচ্ছা, তাহলে যদি একটু লক্ষ্য করি আমাদের এরকম মান আছে যারা একই গ্রুপের একই পর্যায়ের মধ্যে অবস্থিত, তার জন্য আমাদের F সমানুপাতিক কি Q1 ইনটু কি দেখব Q2। এই মানটা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার আমাদের সোডিয়াম প্লাস, তারপরেরটা আছে হলো সোডিয়ামের পরে আছে ফ্লোরিন আছে, এরপরে কি অক্সিজেন আছে, তারপরে হলো কি এইটা হলো নাইট্রোজেন আছে। এখন যদি একটু খেয়াল করি তার মানে কি Q1, এই Q1 ইকুয়াল টু আমরা একটু মনে রাখবো ইলেকট্রন সংখ্যা। এখানে কয়টা ইলেকট্রন আছে? 10টা। এখানে কয়টা আছে? 10টা। এখানে কয়টা আছে? 10টা। এখানে কয়টা আছে? এটা এখানেও 10টা আছে। এবং Q2 ইকুয়াল টু, এটার ক্ষেত্রে আমাদের Q2 হলো কি প্রোটনের পরিমাণ। এখন এই জায়গাতে আমাদের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা কয়টা? এটা হলো কি 11টা। আর এটার কয়টা ক্ষেত্রে 9টা, এটার ক্ষেত্রে কয়টা? 8টা, এটার ক্ষেত্রে 7টা। এখন যদি আমি এই দুটো গুণ করে দিই তার মানে কি Q1 Q2, এইটার ক্ষেত্রে হয় 110, এটার ক্ষেত্রে হয় 90, এটার ক্ষেত্রে হয় কত? 80, আর এটার ক্ষেত্রে হয় 70। তাহলে এইটার আকর্ষণটা বেশি, এইটার আকর্ষণ বেশি যার কারণে আকারটাও ছোট। তার মানে এইটার আকার ছোট, তারপরেরটা কি এইটা, তারপরে এইটা, এইটার আকারটা তাহলে বড়, আর এইটার আকারটা হলো সবচেয়ে ছোট। সুতরাং অ্যান্সার আসবে হলো কি ডি। আমাদের সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে যে ব্রোনস্টার লাউরির অ্যাসিড কোনটা? তাহলে অ্যাসিড ব্রোনস্টার লাউরির মতবাদ অনুসারে অ্যাসিড হলো সেগুলো যারা অন্যকে প্রোটিন দান করতে পারে। তো আমরা যদি অপশনগুলো দেখি তাহলে এর মধ্যে একটা প্রোটন আছে, সে অন্য কাউকে দান করে অ্যামোনিয়াতে পরিণত হতে পারে। সুতরাং অ্যান্সার হবে ডি। আশা করছি এই 25টি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।